এই প্রশ্নটা করেছে নাজমুল হোসেন, বাংলাদেশ থেকে, 23 বছর বয়সী ছাত্র। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার সুন্দর সুন্দর আলোচনার জন্য, যেগুলি জীবনকে সহজ করে দিচ্ছে। আপনার আলোচনাগুলো শুনে বুঝতে পারছি আমরা আমাদের মনের দ্বারা সবসময় প্রতারিত হচ্ছি। আমি যখন নিজে এই বিষয়ে পর্যবেক্ষণ করলাম, আমিও স্পষ্ট বুঝতে পারলাম মনে সব সময় কোনো না কোনো কিছুর চিন্তা উঠছে। মনে হচ্ছে আমি না চাইলেও যে চিন্তাগুলো উঠছে এগুলো বন্ধ করতে পারলে খুব আনন্দে থাকতাম। আমার জানার ইচ্ছা, এই চিন্তা কি বন্ধ করা সম্ভব? চিন্তা কেন ওঠে? আমরা না চাইলেও কেন চিন্তা ওঠে? এই যে চিন্তা ওঠে, চিন্তা জিনিসটা কি জানো? চিন্তা করতে দুই চাই, এক হলো আমি এবং আমার। আমি দাঁড়াবো, তারপর তো আমার চিন্তা উঠবে। এগুলো স্পন্টেনিয়াস, চিন্তাই উঠছে এবং চিন্তার মধ্যেই আমিও আমার ক্রিয়েট হচ্ছে। আমাদের নর্মাল ধারণা হলো আমি দাঁড়িয়ে আছি এবং তুমি যে স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছো যে আমার চিন্তা উঠবে না, যখনই আমি উঠবে তার সাথে আমার উঠবেই উঠবে এবং দুটো একসাথে থাকে এবং থাকায় কোনো ভুল নেই। চিন্তা ওঠা বন্ধ করবে যে, সেই তো চিন্তার মূল বীজ, সেই তো এই প্রকৃতির দ্বৈতের বা চিন্তার একটা প্রান্ত। এই যে মোবাইল ফোনটা, এর এক প্রান্ত আমি, এক প্রান্ত আমার, এক প্রান্ত চিন্তা আর এক প্রান্ত আমি। তুমি বলছো আমার মনে হয় আমি যেমন না চাই, এ বলছে, এই সাইডটা বলছে আমি যেমন না চাই সেই রকম চিন্তা যেন না ওঠে। তুমি চাও না চাও, তুমি যতক্ষণ দাঁড়িয়ে আছো ততক্ষণ চিন্তা উঠতে থাকবে। এটা এইরকমই। আর তুমি যদি তোমার মতো চিন্তা চাও, যে আমি যেটা পছন্দ করি সেম হয়ে গেল, তোমার মতো হয়ে গেল, আর চিন্তা থাকবেই না। কিন্তু তা হওয়ার নয়। দেহ মানে, প্রকৃতি মানে দ্বৈত, তার মধ্যে চিন্তা একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা মনে করছি আমি ও আমার চিন্তা, অ্যাজ ইফ এ দুটো আলাদা। আসলে তা নয়। বড় বড় বইয়ের উপর লেখা আছে হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড, নানা টোটকা পদ্ধতি বিধি দেওয়া আছে তাদের। খুব প্রিলিমিনারি লেভেলে এগুলো কিছুটা এফেক্টিভ, নো ডাউট। যে খেলতে ইচ্ছা হচ্ছে বা মন বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতে চাইছে, এটা খেতে ইচ্ছা হচ্ছে, ওখানে বসবো না, সেটা করবো না মনে হচ্ছে, এমন সব ক্ষেত্রে গুরু বলে একটু চুপ করে বসার হ্যাবিট করো তো। তোমার ম্যাক্সিমাম চিন্তাই বেফালতু, চঞ্চলতার জন্য জাস্ট হ্যাবিচুয়ালভাবে উঠছে। এগুলো একটু চুপ করাবার চেষ্টা করো। যেমন বাচ্চা তিরিং বিরিং করছে, আপনি বলছেন আর একটু বস না রে, শোন কি বলছি, এইটুকু মাত্র, ব্যাস। অধ্যাত্ম বাচ্চাদের বিষয় নয়, অর্থাৎ মানসিক শিশুদের জন্য অধ্যাত্ম নয়। একটু সামনে এগুলি বোঝা যায় যে যে চিন্তা করছে সেও চিন্তা মাত্র। কৃষ্ণমূর্তি বলতেন থিঙ্কার ইজ অলসো আ থট। এটা বুঝতে পারি না বলেই এত এত শাস্ত্রবিধি নিষেধ এইসব চলছে, কিন্তু এই মূল বিষয় এখানেই, যে এটা বুঝে গেল সে জীবনমুক্ত, তার বন্ধন নেই। সব বন্ধনের মূল দাঁড়িয়ে আছে চিন্তার মধ্যেই, একটা চিন্তাকারী দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ এটাই বলেছেন, কর্তা অহং ইতি মন্যতে। এই অহং যখন কর্তৃত্ব নিতে দাঁড়িয়ে যায় তখনই মনে হয় আমার চিন্তা। চিন্তা সমস্যা নয়, আমার চিন্তা এসে গিয়েই সব গুলিয়ে ঘেঁটে দেয়। যখন দেখা যায় যে আমার দাঁড়িয়ে আছে, যে সেই আমারটাও একটা চিন্তাই, তখন ব্যক্তিত্ব চলে যায়, চিন্তার প্রবাহ চলতে থাকে। আর চিন্তার প্রবাহে আমাদের একদম 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 কোনো সমস্যা নেই। আমাদের যাবতীয় চিন্তা কোটি কোটি চিন্তার বা থটসের ওয়েভের জন্য নয়, তার মধ্যে থাকা একটা দুটো আমার চিন্তার জন্য। যেন কোটি টাকা সমস্যা করছে না, যখনই বলছি কোটি টাকার মধ্যে 2 টাকা আমার, এটা সমস্যা করছে। আরে চিন্তা তো প্রকৃতি, প্রকৃতি তো প্রবাহ, এ তো চলতেই থাকবে। আমাদের একটা কোর্স আছে, চিন্তা যেমন আপনিই ওঠে, ওই চিন্তায় আমিও তেমনই ওঠে। স্পন্টেনিয়াস, যাকে আমরা আমি বলি,
অর্থাৎ যে বলছে কিছু চিন্তা আননেসেসারি, কিছু চিন্তা নেসেসারি, সেই হলো চিন্তার বীজ, সেই হলো প্রথম চিন্তা, মূল অহংবৃত্তি, হুইচ ইজ নাথিং বাট আ থট। আমার চিন্তা আমরা বলি, ওই চিন্তাটিও আরেকটি চিন্তা, আর আমারটাও একটা চিন্তা। আমরা কি বলি? আমার চিন্তা বলি আমরা, ওই চিন্তাটাও একটা চিন্তা আর আমারটাও আরেকটা চিন্তা। কিন্তু আমরা এই আমারটা বা আমারের পিছনে যে আমি দাঁড়িয়ে আছে, একে কংক্রিট আর সলিড মনে করি না, তা নয়। যেমন সোনার উপরে ধুলো, শব্দ এইরকমই আমাকে বোঝানোর চেষ্টা করতে হচ্ছে। ধুলো কখনো সোনার সাথে কোনো অংশে ইকুইভ্যালেন্ট নয়। ঠিক তেমনি আমার, এটাও একটা চিন্তার প্রবাহ মাত্র। কিন্তু বইগুলো পড়ে আমাদের মনে হয়েছে, ধর্মীয় গ্রন্থগুলো, যে এই আমারটা যেন বিশাল কিছু ব্যাপার। না, এই আমার পিছনে যে আমি দাঁড়িয়ে আছে, সেও চিন্তার প্রবাহের একটা ফুট মাত্র। তাহলে কি আছে? জাস্ট কিপ কোয়াইট। ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। আমরা যখন গভীর ঘুমে থাকি, যাকে সুষুপ্তি বলা হয়, ওখানে কি কোনো থিঙ্কার থাকে? ইভেন সুষুপ্তি আছে বলে সুষুপ্তিতে বলার কেউ থাকে? সুষুপ্তি হয়েছে, গভীর ঘুম হয়েছে, এটাও মাত্র জাগলে জানা যায়। যখন চিন্তার মধ্যে একটা থিঙ্কার জেগে উঠে বলে আমি ঘুমিয়েছি, তখনই একমাত্র বলতে পারেন। যখন বলি আমি, না বললেও ঘুম থেকে উঠে বলি আমি খুব ডিপ ঘুমিয়েছি, এই যে বলছে, যা হয়ে বলছে, তাও চিন্তা মাত্র। মন তো ইনঅ্যাক্টিভ ছিল, জাস্ট মন অ্যাক্টিভ হয়েছে। যেই মন অ্যাক্টিভ হয়েছে তার মধ্যে আমিও উঠেছে। সুষুপ্তিতে যে আমি থাকে, যে অহংবৃত্তি থাকে বা অস্মিতা থাকে, তা কি সুষুপ্তিতে বোঝা যায়? তা প্রকৃতির পিওর ফাংশনিং। আমি চিন্তা চাইলেও উঠছে, না চাইলেও উঠছে। ডাস্টবিনে আপেলের খোসাও আছে, আলুর খোসাও আছে। ডাস্টবিনের একটা দিককে আপনি রেখে দেবেন নাকি? মনে ওঠা যা কিছু সবই আবর্জনা মাত্র, সবই চিন্তা মাত্র। এই মনের মধ্যেই তো উঠছে আমি। আপনি হাজার হাজার চেষ্টা করে দেখুন, একটু সূক্ষ্মভাবে দেখলে বুঝতে পারবেন চিন্তা ছাড়া আমির কোনো অস্তিত্বই নেই। চিন্তা কেন ওঠে? যার যেমন সামাজিক, পারিবারিক, প্রাকৃতিক, এনভায়রনমেন্টাল, যেখানে সে থাকে, যেমন পরিবেশ, সে কোন চিন্তাটা নেসেসারি, কোন চিন্তাটা আননেসেসারি, একে সেইভাবে ডিফাইন করতে থাকে। চিন্তা কেন ওঠে? এর উত্তর হলো, এটা প্রকৃতির ফাংশন। বাতাস যেমন বয়ে চলে, নদীর যেমন সাগরের দিকে যাত্রা, তেমনই একটা দেহদারির ফাংশন চলতে চিন্তা অপরিহার্য, তাই চলে। জগৎ যা দেখছেন তা চিন্তারই সমষ্টি। সন্দেশে যেমন ছানা, তেমনই জগতের কন্টেন্টই হলো চিন্তা। চিন্তা ভিন্ন কোনো জগৎ নেই। থটস ছাড়া কোনো জগৎ আপনার কাছে নেই। জগতের এই যে দৃশ্য, এর যে দ্রষ্টা, সেও দৃশ্যেরই একটা অংশ। কিন্তু শব্দের লিমিটেশনস, ভাষার সীমিততা আর ব্যবহারিক প্রয়োগ করতে গিয়ে বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে এই ধারণা ক্রিয়েট করা হয়েছে বা হয়ে গিয়েছে যে এই যে দ্রষ্টা, এই বিশেষ কিছু আজ্ঞে নয়। দ্রষ্টার দ্রষ্টাত্ব দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে, আর কিছু নেই। দ্রষ্টার দ্রষ্টাত্ব সরিয়ে দিলে যে সাক্ষী যাকে বলা হয়েছে, তাতে না আছে জগৎ, না আছে চিন্তা। এটাই প্রকৃতি, এটাই মায়া। মন, সময়, চিন্তা, জগৎ সব সমার্থক। কি আছে যদি চিন্তা এই মুহূর্তে আপনার থেমে যায় বলুন? সুষুপ্তিতে বা গভীর ঘুমে যদি কেউ লম্বা চলে যায় বা কোমায় চলে যায় একটা লম্বা সময়ের জন্য, ওই সময় তার কি জগৎ আছে? কোন সময় তার জন্য আছে? তার জন্য ঘড়ির কাঁটা থেমে গেছে, ওখানেই শেষ। সমস্যা, ওই চিন্তাকে আমরা নিজেকে দিয়ে ডিফাইন করি, নিজের পরিস্থিতি হিসাবে ভালো মন্দভাবে ডিফাইন করে ফেলি। কিছু ভালো, কিছু খারাপ। যদি একভাবে এর ভিতর বাহির দেখে নিই যে মাইন্ড ইজ নাথিং বাট থটস, ওয়ার্ল্ড ইজ নাথিং বাট থটস, চিন্তা মাত্র, তবে সব আসান। আমি ও আমার এই দুটোই একই গোত্রীয়,
কিন্তু টেন্ডেন্সি হলো আমি দেন আমার বলা। এই টেন্ডেন্সি বা এই প্রাকৃতিক যে প্রবণতা, এর চক্করে আমাদের এমন বোধ হয় যে দুটো আলাদা, আসলে দুটোই সমার্থক। শ্রীরামকৃষ্ণ প্রচণ্ড ক্রুশিয়ালি এই কথাটা বলেছেন। এটা কথার কথা নয় যে আমি আমার অজ্ঞান, আমার তো অজ্ঞান, কিন্তু পড়ে পড়ে আমরা যাকে আমি বলি, যাকে মন বলি বা জীবাত্মা বলি, তাকে তো আমরা খুব রিয়েল ভাবি। শ্রীরামকৃষ্ণ বলছেন দুটোই অজ্ঞান, অর্থাৎ দ্বৈত অজ্ঞান। আমি থাকলেই আমার আছে, এটাই দ্বৈত, এটাই মন, এটাই চিন্তার প্রবাহ বা চিন্তার কন্টেন্ট, দুই সৃষ্টি করা। শ্রীরামকৃষ্ণ বলছে দুটোই অজ্ঞান। খিদে ওঠে, তৃষ্ণা ওঠে, মলমূত্রের বেগ ওঠে, চিন্তা ওঠে, জাস্ট ওঠে। কেন ওঠে কে বলবে? যেই এই চিন্তাকে আপনি ডিফাইন করতে যাবেন, আমার চিন্তা কেন ওঠে বা কারোর চিন্তা কেন ওঠে, আপনি ওই চিন্তার মধ্যেই ডুয়ালিটি ক্রিয়েট করে ফেললেন। চিন্তার নৈব্যক্তিক থাকলো না, চিন্তা ব্যক্তিগত হয়ে গেল। যেই ব্যক্তিগত হয়ে গেল, সঙ্গে সঙ্গে ব্যক্তির সাপেক্ষে তো ভালোও আছে মন্দও আছে, সে যেমন শিখেছে, সে যেমন দেখেছে, ফলে তখনই মাথায় কনফ্লিক্ট আসে। এই চিন্তাটা আমার মধ্যে কেন আসছে, ওইটা আমার মধ্যে কেন হচ্ছে? জাস্ট হচ্ছে, কারোর মধ্যে হচ্ছে না। ব্যক্তিত্ব সত্য নয়, আমি সত্য নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন তো অজ্ঞান, অজ্ঞান মানে মিথ্যা। জাস্ট ইট ইজ। আপনি নানাভাবে নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে ব্যাখ্যা করতে পারেন কেন আপেল উপর থেকে নিচে পড়লো। অ্যান্সার ইজ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচে পড়লো। এবার বলুন কেন গ্র্যাভিটেশন? তারও কিছু থিওরি বের করা যাবে। এরকম দুটো চারটে, ধরুন 100টা প্রশ্ন আপনি আবিষ্কার করে ফেললেন, তার উত্তর শেষে গিয়ে কি দাঁড়াবে? শেষে কি উত্তর দাঁড়াবে যদি এটা কেন লাগান? কেন এটা? ইট ইজ লাইক দ্যাট। আমরাই তো চিন্তা হয়ে সবার আগে উঠি। চিন্তা ওঠার আগে একটা আমি এসে দাঁড়ায়। একে আলাদাভাবে দেখবেন না, এটাও একটা চিন্তা। চিন্তা না চাওয়াও একটা চিন্তা। কনস্ট্যান্ট এই মায়া চলবে। ব্রহ্ম শক্তি অভেদ, মন ও চিন্তা উঠবেই উঠবে, কেউ আটকাতে পারবেন না। কারণ দেহধারী তা অবিচ্ছেদ্য ফাংশনিং অংশ, তা ব্যক্তির চিত্র হিসাবে চলে না, তা প্রবাহমানতা হিসাবে চলেছে এবং চলবে। একে চাওয়া বা না চাওয়া দিয়ে সমাধান করা যায় না। কিন্তু বেশিরভাগ ধার্মিক মানুষ, আধ্যাত্মিক মানুষ, বিভিন্ন বই এই চিন্তার উপরেই কনস্ট্যান্ট চলতে থেকেছে। কিভাবে চিন্তার উপরের দখলদারি আনা যায়? দখলদারি তো একটা চিন্তা, এটা বুঝে ফেলতে হয়। বুঝলেই সমাহিত হয়ে যায়, এর সমাধান করা যায় না। চিন্তার বীজ হলো আমি। বুঝুন আমি কে, বীজও বলা যায় না। এটাই প্রথম চিন্তা বা চিন্তা হিসাবে প্রথমেই এর আবির্ভাব। আন্ডারস্ট্যান্ডিংই হলো সমাধান। যখনই আপনি বুঝতে শুরু করেন এই চিন্তা কি, আমি আমার কি, নিশ্চিত আপনি আমি আমার থেকে একটা ডিস্টেন্স করে নিয়েছেন। এটাই করণীয়, এটাই সম্ভব, এটাই দরকার, এটাই সাধনা। শুধু বুঝতে থাকা, জীবনকে বুঝতে থাকা। কারণ জীবনের প্রবাহে আপনার কোনো হাত নেই। আপনার মধ্যে শুধু একটি ইনস্ট্রুমেন্ট আছে, যা বুঝতে পারে, যা বোধ স্বরূপ, যাকে আত্মা বলেছে, যাই বলুন আপনি, যেভাবে ডিফাইন করা হোক, যাকে আমি বলা হয়। যা শুদ্ধ আমি তা বুঝতে পারে। এই যে ফেক আমি আমার কি, ব্যাস এটাই সমাহিত হয়ে যাওয়া। এতেই আপনার কাজ শেষ। চিন্তা উঠবেই, একে থামানো যায় না এবং দরকারও নেই। যদি একান্তই খুব ইচ্ছা হয় তাহলে একটা কাজ করবেন, কাউকে বলবেন জোরে মাথায় হাতুড়ি মারতে বা একটা আদলাইট মেরে দিতে। দেখবেন চিরকালের জন্য চিন্তা একদম স্তব্ধ হয়ে গিয়েছে, জগৎ ভ্যানিশ হয়ে গেছে। আপনার মনে হবে আপনার ব্রহ্মজ্ঞান হয়ে গিয়েছে। মনে হওয়ার জন্যও কেউ থাকবে না, আপনি জানবেন না, জগৎ শুধু জানবে এর যা হওয়ার হয়ে গেছে, গল্প শেষ। তাও মারতে গেলে ঠিক ঠিক মারতে হবে, তাও আপনার হাতে নেই। যদি ভুলভাল মারেন রাস্তায় হয়তো চুল ছিঁড়তে ছিঁড়তে পাগল হয়ে ঘুরতে হবে। রক্ত কেন বইছে এই প্রশ্ন করেন? মাথা কেন নিচের দিকে নয়? নখ কেন বাড়ে?
কান দিয়ে কেন দেখা যায় না? কারণ এগুলো এমনই। তেমনই চিন্তাও এমনি ওঠে। কি ভালো কি মন্দ ওটা আপনার অ্যাজাম্পশান, ওটা আপনার অ্যাডিশান, ওটা আপনার দেওয়া ডেফিনেশন। কলার খোসা ভালো না আলুর খোসা ভালো? খোসা তো খোসা, উপযোগিতা আছে। বুঝে যান কলার খোসা কোথায় লাগে, আলুর খোসা কোথায় লাগে, ব্যাস। এটা ব্যবহারিক সত্য। কিন্তু যদি পারমার্থিক সত্য দেখেন, খোসা তো খোসা, চিন্তা তো চিন্তা। যেমন জগৎ বলে সুন্দর চোখ আর ছোট চোখ, ভালো চোখ। কেউ বলে শিবের মতো চোখ, কেউ বলে হরিণের মতো চোখ, পদ্মের মতো চোখ, আর কেউ বলে কোটরবদ্ধ চোখ। চোখ তো চোখ, দেখায় তো কোনো পার্থক্য নেই। এও দেখে ওও দেখে। এটা পারমার্থিক সত্য এবং ব্যবহারিক সত্য। ওই চিন্তার মধ্যে যে ভালো মন্দ বলেন, এটাও তেমনই। ভালো মন্দটা ব্যবহারিক সত্য। চিন্তা তো চিন্তা, প্রকৃতির প্রবাহ। চিন্তা হলো সূক্ষ্ম পঞ্চমহাভূত, তার প্রবাহ। তার মধ্যে যে নামকরণ করেন ঠিক ভুল, মন্দ ভালো, সুকু, পাপ পুণ্য, এগুলো দ্বৈত হয়ে ব্যবহারিক সত্য জগৎকে সিরিয়াস বানায়। এই যেমন এগুলোকে খুব শক্ত শক্ত মনে হচ্ছে, ঠিক তেমনি এই যে ডিফাইন করে দেওয়া এদেরকে, এটাই আমাদের জগতের স্থূলতার কারণ। একে সিরিয়াস বানায় একটা আমি। এটা হলো চিন্তার মূল। আমার চিন্তা, আমার টেবিল, আমার পর্দা, আমার ক্যামেরা, এই হলো জগৎ। এই যে এর হার্ডনেস দেখছেন, এই হার্ডনেসটা এই জন্য এসেছে কারণ একে ডিফাইন করা হয়েছে। এই ডেফিনেশন ব্যবহারিক, সেই জন্য একে মিথ্যা বলা হয়েছে বা নিম্নতম সত্য বলা হয়েছে। কিন্তু যখনই আপনি একে নামকরণ করেন না, এর ব্যবহারিক নয়, এ পারমার্থিক। এটা সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গি বা আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ডিপেন্ড করছে আপনি জগৎকে কিভাবে দেখবেন। ওটা টেন্ডেন্সি বুঝলেই হয়ে গেল। তখনও চিন্তা উঠবে, কিন্তু তার বিরক্ত করবে না। চিন্তা বিরক্ত করে না, আমার চিন্তা বিরক্ত করে। যেন কেউ ফালতু বেশি বকছে আপনার সামনে এসে, তার কথায় কান না দেওয়া। ছাড় তো, ওরকম বলে, এটাই হতে পারে ও এটাই দরকার। চিন্তা সরানোর কোনো প্রয়োজন নেই। চিন্তার বা মনের যথার্থতা বুঝে যাওয়া দরকার। যে বুঝে যায় স ব্রহ্মবিদ ভবতি। কোনো ব্রহ্মকে জানার ফলে ব্রহ্মবিদ হয় না, কোনো চিন্তাকে কন্ট্রোল করার চেষ্টার ফলেও ব্রহ্মবিদ হয় না। তাকে কন্ট্রোল করতে করতে, চেষ্টা করতে করতে বোঝা যায় একে কন্ট্রোল করা যায় না। সে ওই চিন্তার থেকে আমিটাকে তুলে নেয়। এটাই ঘটে, এটাই করুন, ব্যাস, এই যথেষ্ট।